আসসালামু আলাইকুম। বুঝলা বা প্রেজেন্টস আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থিত হলাম। তো আজকে বায়োলজিক্যাল খুবই একটা ইম্পর্ট্যান্ট রোগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রোগের একটা আলাদা সিরিজই আমরা আস্তে আস্তে বানাচ্ছি। তো আজকে আমাদের হাতে খড়ি ক্লাস বলতে পারো বা প্রথম ক্লাস, এবং যেহেতু শীতকাল শেষের দিকে গরমকাল আসতেছে, আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, এই সময়টায় এই রোগটা হওয়ার প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমি আরও বেশি এটাকে প্রায়োরিটাইজ করতেছি। রোগটার নাম হচ্ছে বেলস প্যালসপি। এই রোগটাকে অনেকে চেনে না বা এর সম্পর্কে তেমন একটা বিশেষ ধারণাও বেশিরভাগ মানুষের নেই। বেলস প্যালসিটা হচ্ছে মুখের একটা সাইডের নার্ভ কাজ করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এখন এই যে মুখের এক পাশের নার্ভ কাজ করা কেন বন্ধ করে, এটার মেইন কারণ হচ্ছে মেইনলি এই কিছু আমাদের অসতর্কতা আছে, যেগুলো কিনা আমাদের আজকের ক্লাসে আসবে, আমি সেগুলোর কথাই বলতেছি। যেমন আমাদের কিছু অসতর্কতা আছে, এটা একটা কারণ। দ্বিতীয়ত যদি আমি বলি যে আমাদের ইমিউন সিস্টেমটা যখন দুর্বল থাকে, সে 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 ছোটোবেলার রোগ এটা আমার, আমি এম লিখতে এন লিখতে এম লিখি। ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে যায় হয়, এছাড়াও ব্লাব 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 মেলা কারণ আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে ক্লাসের ভিতরে আলোচনা করব। এই 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 এক কাকাকে নিয়ে সব আলোচনা করলে তো ক্লাসের ভিতরে কিছু পড়াতে পারবো না, তাই না? খালি জেনে রাখো এই যে এইগুলো এগুলো হচ্ছে একটা নার্ভ। এগুলোকে বলা হয় কি ফেসিয়াল নার্ভ বা ক্র্যানিয়াল নার্ভ 7। ঠিক আছে, এই যে লেখাই আছে দেখো, ক্র্যানিয়াল নার্ভ 7 বা ফেসিয়াল নার্ভ। তো এটা কি, বেলস প্যালসিটা হচ্ছে মূলত একটি রোগ যেটা হঠাৎ করে মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে যায় বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। পক্ষাঘাতগ্রস্ত বলতে বোঝাচ্ছে যে পক্ষপাত নেওয়া, যে জিনিসটাকে বুঝি আমরা, সেই পক্ষপাত নেওয়ার জিনিসটাকে একটু জটিল বাংলায় পক্ষাঘাতগ্রস্ত বলা হচ্ছে। আমি নিজেই উচ্চারণ করতে দৌড়াই। তো আমাদের মুখে অনেক স্নায়ু থাকে, তার ভিতরে এই যে দেখো আমাদের থুতনি বা গালের এই দিক দিয়ে যে পেশিগুলো আছে, পেশিগুলোর ভিতরে যে স্নায়ুগুলো থাকে, সেই স্নায়ুগুলোকে আমি বলি ক্র্যানিয়াল নার্ভ 7 বা ফেসিয়াল নার্ভ। সো এই ক্র্যানিয়াল নার্ভ 7 বা ফেসিয়াল নার্ভটা কী কাজ, এটার মেলাগুলা কাজ আছে। পরের স্লাইডে আমি লিখছি, তো এখানে আমি বলবো না, পরের স্লাইডে যাই। ফেসিয়াল নার্ভ বা ক্র্যানিয়াল নার্ভ বলতে এই যে টেম্পোরাল সরি টেম্পোরাল ব্রাঞ্চেস আছে, তারপর জাইগোম্যাটিক ব্রাঞ্চেস আছে, তারপরে বুকাল ব্রাঞ্চেস আছে, তারপরে আছে হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চেস আছে, সার্ভাইকাল ব্রাঞ্চেস আছে। এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো না, এগুলো হাড়ের সাথে কানেকশন চলে আসবে, হুট করে পেশির সাথে কানেকশন চলে আসবে অনেক বেশি। এই জন্য এটা নিয়ে বেশি ঘাটবো না, কাসুন্দি বেশি ঘাটতে গেলে অনেক বড় ক্লাস হবে। এমনি মনে হয় 50টার মতো স্লাইডই আছে, একটা স্লাইডেই 5 মিনিট করে যদি চলে যায়, তো 5 × 5 = 25, 250 মিনিট চলে যাবে, তাই না? তো এটা তো একটা লং টার্ম হয়ে যাবে। তো ফেসিয়াল নার্ভ বা সপ্তম করটিক স্নায়ু, করটিক স্নায়ু আছে না, করটিক, ভেগাস, আরও বিভিন্ন ধরনের স্নায়ু আছে। তো এরকম সপ্তম করটিক স্নায়ু আছে, ফেসিয়াল নার্ভ বলা হয় যেটাকে, বা যেটাকে বলা হয় ক্র্যানিয়াল নার্ভ 7। এই যে 7 লেখা ছিল দেখো আগের স্লাইডটা দেখো, এই যে ক্র্যানিয়াল নার্ভ 7, 7 মানে সপ্তম করটিক স্নায়ু। করটিক, যে আমাদের হাড়গুলো আছে বা করটিক স্নায়ু, এগুলো মুখের সাথে কানেক্টেড, আমরা সবাই জানি করটি মানেই মুখমণ্ডল। যাই হোক, এদের কাজ কি? এই স্নায়ুগুলো, আমরা যে হাসার সময় আমার মুখ খোলে আবার বন্ধ হয় না, তখন
ওই মুখ খোলা বন্ধ হওয়ার সঞ্চালনের সাথে এই সঞ্চালনের কাজটা করে কে বলো তো? সঞ্চালনের কাজটা করে কে বলো তো? নার্ভ। সরি 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 সরি, আগেই নার্ভ না, পেশি বা মাসেল। এই মাসেলগুলো সঞ্চালনের কাজ করে, আর পেশিকে সঞ্চালন করে হচ্ছে নার্ভ। ডাইরেক্ট নার্ভ লিখবো না। তো আমার সঞ্চালন হওয়ার জন্য পেশিটাকে ঠিক থাকতে হবে, আর পেশিটা ঠিক থাকবে তখনই যখন আমার নার্ভ ঠিক থাকবে, রাইট? আই রাইট? ওকে, ঠিক আছে। তো আমার হাসি ছিল এমনইভাবে, কাদার ক্ষেত্রেও তাই। চোখ বন্ধ যদি আমি করি, দেখবা যে এই দেখো, এই ছবিতেই দেখো, এক চোখ বন্ধ হওয়ার দিকে আরেক চোখ স্বাভাবিক আছে, আরেকটা অস্বাভাবিক লাগতেছে। তো যেই পাশে আর কি আমার এই বেলস পালসপিটা হয়, সেই পাশের চোখটা সঠিকভাবে লাগতে চায় না। আমিও ফেস করছি এটা, বেলস পালসপি। তো চোখ বন্ধ করাটা কষ্টসাধ্য হয়ে যায়। আবার ভ্রু তোলাটা, এই যে আমি ভ্রু তুলতেছি, দেখো ভ্রু তোলায় কিন্তু এই পার্শ্বে আর এই পার্শ্বে ভিন্নতা আছে, আছে না ভিন্নতা? ছবির দিকে তাকাও, একটু কষ্ট করে হলেও টেক্সটগুলো, এখন ইউটিউবে তো জুম করার অপশন আছে, তোমরা প্রয়োজনে জুম করে নাও, বাট টেক্সটগুলো সঠিকভাবে দেখতে হবে। যাই হোক, তারপরে আমার ঠোঁট যে আমি নড়াচড়া করতেছি, ঠোঁট নড়াচড়ার ক্ষেত্রে আমার ঠোঁটটাকে সঠিকভাবে দুইটা ঠোঁটের ভিতরে একটা সমানুপাতিক সম্পর্ক রেখে ওই নড়াচড়া করার ক্ষেত্রে কাজ করে কে? আমার নার্ভগুলো কাজ করে। এবং নার্ভকে নড়ায় কে? পেশিগুলো কাজ করে, পেশিগুলো নড়ায় কে? নার্ভ নড়ায়। তো এই দিক থেকে দেখো, ঠোঁট নড়াচড়ার ক্ষেত্রেও কিন্তু এই ফেসিয়াল নার্ভের কাজ আছে বা ক্র্যানিয়াল নার্ভের কাজ আছে। লালা ও অশ্রু নিঃসরণে আমি ধরো যে বেলস পালসি যারা ফেস করে তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখবা, ওনাদের কোনো একটা বেলস পালসি পেশেন্টের সাথে যদি পেশেন্টের সাথে যদি তোমার দেখা হয়, তুমি বলবা যে মুখে পানি নিয়ে একটু রাখেন তো, ফোলান তো, মানে মুখ ফুলালে যেমন হয় বা মুখে পানি রাখলে যেমন হয়, তার মুখ দিয়ে বের হয়ে যাবে এক পাশ দিয়ে, যে পাশে তার সমস্যা সেই পাশ দিয়ে বের হয়ে যাবে। কারণ হচ্ছে যখন নার্ভ কাজ করে না, পেশি ঠিকভাবে সাথ দেয় না, আর পেশি যদি সাথ না দেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে তার ওই অংশে সে কাজ করার শক্তিটা পায় না, ঠিক আছে? ফলশ্রুতিতে দেখা যায় লালা, অশ্রু, যাই হোক না কেন, নিঃসরণে অসুবিধা হয়। তাই এই স্নায়ুগুলোর ক্ষতি হলে মুখের এক পাশ সঠিকভাবে কাজ করে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন এক পাশ আছে? 5-6 নাম্বার টপিকে আছে, এটা তো মাত্র 2 নাম্বার টপিক চলতেছে, অনেকগুলো টপিকস আছে, সেখানে পেয়ে যাবো আমরা, তাই না? তো বেলস পালসপির সমস্যার প্রধান উৎপত্তিগত কারণটা কি? ফেসিয়াল নার্ভের প্রদাহ, মানে আমার ফেসিয়াল যে নার্ভসগুলো আছে, এই যে ফেসিয়াল ক্যানেল, ফেসিয়াল নার্ভ আছে, এই দেখো এই ক্যানেলের ভিতর দিয়ে, এই যে এটা হচ্ছে ফেসিয়াল ক্যানেল, আর এই ক্যানেলের ভিতরে এটা এই চিহ্নিতকরণ এইখানটায় হবে, ঠিক আছে? তো ফেসিয়াল ক্যানেলের ভিতরে ফেসিয়াল নার্ভস থাকে, এটা নার্ভ। তো এই ফেসিয়াল নার্ভগুলো যখন এই দেখো প্রদাহ হচ্ছে, অংশটা অস্বাভাবিক, তখন দেখা যায় যে নার্ভের ভিতর দিয়ে সিগন্যালগুলো ঠিকভাবে যাচ্ছে না। কারণ কি? স্নায়ুগুলো কিন্তু আমার সিগন্যাল গ্রহণ করে, বিভিন্ন সিগন্যাল সিন্যাপসের মাধ্যমে একটা স্নায়ুকোষ আরেকটা স্নায়ুকোষের সাথে যুক্ত থাকে। এই সিন্যাপটিক নব দ্বারা সিন্যাপসের মাধ্যমে যুক্ত থাকার জন্যই সে কিন্তু এক স্নায়ু থেকে আরেক স্নায়ু এইরকম করতে 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 দেহের বিভিন্ন জায়গায় সংকেত পৌঁছায়, কাজ করার জন্য পেশিকে নির্দেশ দেয়। কিন্তু যখন তার ওই যে যাওয়ার পথে ওই প্রদাহটার সৃষ্টি হয়, ইনফ্লামেশন ঘটে, তখন সে আর সঠিকভাবে ওই সিন্যাপটিক নবটা কাজ করতে পারে না, এবং সে অন্য নার্ভের কাছে বা স্নায়ুকোষের কাছে সে আর সংকেতটা পৌঁছাতে পারে না। ফলশ্রুতিতে দেখা যায় সংকেত বাধাপ্রাপ্ত হয়, কাজও আর ঠিকভাবে হচ্ছে না। এটাই কারণ। দেখো, ফেসিয়াল নার্ভের এই যে সরু অস্থিনালী, যেটাকে ফেসিয়াল ক্যানেল এর ভেতরে যখন ফুলে যায়, বুঝছো, তখন এখানে চাপ পড়ে, অবশ্যই চাপ পড়বে, কারণ হচ্ছে ফুলে গেছে। এই যে চাপ পড়ে, এই চাপ পড়ার ফলে দেখা যায় স্নায়ুর কাজ বন্ধ হয়ে যায় বা স্নায়ুটা দুর্বল হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে আমার যখন ওই নার্ভটা ফুলে গেছে, তখন সেই জায়গায় প্রদাহ হচ্ছে, স্বাভাবিক গতিপথে আর আমার সংকেতগুলো যাবে না, তখন কাজ যখন করতে যায় তখন তার উপর চাপ পড়ে। আর ধরো একটা মানুষ 50 কেজি ওজনের কোনো জিনিস তুলতে পারে, তাকে 500 কেজি ওজনের যে একটা জিনিস হুট করে যদি তার গায়ের উপর ঠেলে দেওয়া হয়, তাহলে সে কিন্তু ওই 500 কেজি ভর বহন করতে পারবে না। আর এইরকমভাবেই ওই ফেসিয়াল নার্ভের ভিতরে 50 জুল কাজ করার সামর্থ্য আছে, তাকে এখন 500 জুল কাজের চাপটা বহন করতে হচ্ছে, তার প্রদাহজনিত বা তার
ইনফ্লামেশনের কারণে। ফলশ্রুতিতে দেখা যায় সে সঠিকভাবে আর কাজটা করতে পারে না, কাজ বন্ধ হয় বা কাজ ধীর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এই প্রদাহের পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে। ফার্স্ট অফ অল, ভাইরাস সংক্রমণ। কই রে আমার মাউস, এই তো। ভাইরাস সংক্রমণ একটা মাস্ট কারণ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপত্তিগত কারণ এটা। তো ভাইরাস কীভাবে বেলস পালসি ছড়ায় আমি একটু বলি। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত অনুসারে বেলস পালসি হয় মূলত ভাইরাস সংক্রমণের ফলে ফেসিয়াল নার্ভগুলো ফুলে গিয়ে। এখন এই ভাইরাসটা কীভাবে সংক্রমিত হয় সেটা জানতে হবে। ফার্স্ট অফ অল যে ভাইরাসটা আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, HFSV1। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা কি? হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা HSV1 এটা হচ্ছে মূলত ঠোঁটের ফোসকা বা কোর সৃষ্টি করে, মানে ঠান্ডার লক্ষণগুলো প্রকাশ দেয়, জ্বর শুটি বলি না আমরা ওরকম। তো এই ভাইরাসের স্নায়ুর ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। সুপ্ত অবস্থায় থাকে মানে চুপচাপ থাকে, শরীর দুর্বল হলে সক্রিয় ওঠে। এখন দেখো কানেকশন বলি। ধরো যে আমার এটা একটা নার্ভ, হ্যাঁ, এটা একটা নার্ভ ক্যানেল, নার্ভ। সো ধরো যে এখানে HSV1 আছে। এখন এই HSV1 ধরো যে এখানে প্রদাহের সৃষ্টি হয়েছে, চাপের সৃষ্টি হয়েছে, ইনফ্লামেশন। আমি দেখাই। সো এই ইনফ্লামেশনের সৃষ্টির পরে সে সক্রিয় হয়ে উঠছে। ইনফ্লামেশনের সৃষ্টির পরে নার্ভটা দুর্বল হয়ে গেছে নার্ভ, ফলে সে তার সংক্রমণ ঘটাইছে। কিন্তু দুর্বল হলে কিভাবে ঘটায় বলো তো? আমার শরীরে নিয়মিত ভাইরাস ঢোকে। শরীরের ডিফেন্ডার বলা হয় কাকে জানো? WBC সেলগুলোকে। WBC সেল বা হোয়াইট ব্লাড সেলস। আমি লিখে দিই, হোয়াইট ব্লাড সেলস। এইগুলোকে মূলত বলা হয় আমার ডিফেন্ডার কোষ। সেটার বিভিন্ন ভাগ আছে, যাই হোক। তো এই WBC কোষগুলো ডিফেন্ড করে আমার বডির ভিতরে ছোটোখাটো ভাইরাসগুলো ঢুকলে সে ডিফেন্ড করে ফেলে এবং সেটা অ্যান্টিভাইরাস হিসেবে সে নিজেই কাজ করে। তার জন্য আলাদা কোনো আর লাগে না, মাধ্যমের দরকার হয় না। কিন্তু যখন শরীর দুর্বল হয়ে যায়, এই যে ঠান্ডা লাগলো, ফোসকা পড়লো, তখন এই সুপ্ত অবস্থায় থাকা ভাইরাসটা সুযোগ পেলো, ক্যারে এর শরীরে যেহেতু ফোসকা টোসকা পড়ছে, এর শরীর এখন দুর্বল, তাহলে একে অ্যাটাক করা যায়। তো তখন সে অ্যাটাকের প্রিপারেশন নিচ্ছে, তখন WBC ঠিকভাবে কাজ করে না, শরীরের ডিফেন্ডারটা লোয়েস্ট হয়ে যায়, তখন ওই ইনফ্লামেটরি এরিয়ায় এই HFSV1টা সক্রিয় হয়ে ওঠে। তারপরে আরও কিছু ভাইরাস আছে, যেমন হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এটা কি চিকেন পক্স এবং সিংলস রোগের ভাইরাস। এটা এই চিকেন পক্স ও সিংলস রোগের ভাইরাসটা অনেক ক্ষেত্রে চিকেন পক্স হলে ঠান্ডা, জ্বর, হ্যান ত্যান কিছু লেগে যায়। তো এটারও একটা কজ। মূল কথা হচ্ছে শরীর দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল, হাজার কথার এক কথা। তারপরে এপস্টাইন বার ভাইরাস, এটা আবার এপস্টাইন ফাইল হবে না। তো গ্র্যান্ডুলার ফিভার সৃষ্টিকারী এই ভাইরাসটা, ফিভার মানেই তো জ্বর, আমরা সবাই জানি। তো জ্বরের সাথে সম্পর্কিত গ্র্যান্ডুলার ফিভার নিয়ে আলাদা কথা আর না বলি, কারণ হচ্ছে গ্র্যান্ডুলার ফিভার নিয়ে বলতে গেলে মেলা কথা চলে আসবে, অনেক সময় সাপেক্ষ একটা প্রেজেন্টেশন হয়ে যাবে, এমনি মেলা স্লাইড এখনও বাকি। তো জ্বর, যেহেতু ফিভার মানেই জ্বর, এখন যে ধরনেরই হোক, গ্র্যান্ডুলার ফ্যান্ডুলার যাই হোক, ওগুলো তোমাদের দেখা লাগবে না, যেহেতু জ্বর, তাহলে শরীর দুর্বল হবে। শোনো, সবার শরীরে জ্বর হলে সবার শরীরে দুর্বল হয়, কিন্তু সবাই কিন্তু আক্রান্ত হয় না বা প্রত্যেকবার আক্রান্ত হয় না। এই ভাইরাসটা প্রত্যেকবার অ্যাটাক করে, কিন্তু যেহেতু আমার এই যে দেখো এখানে বলেই দিছি, আমার এই ভাইরাসগুলো স্নায়ুর ভিতরে সুপ্ত অবস্থায় থাকে, তার মানে আমার নার্ভের ভিতরে, আমার বডির মধ্যেই সুপ্ত অবস্থায় আছে। সুপ্ত মানে কি? চুপচাপ আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। কিন্তু আমি কি বলছি, ভাইরাস কিন্তু যথাযথ আবাস পেলে, ভাইরাস যেহেতু প্যারাসিট, পরজীবী, তো সে যদি যথাযথ আবাস পায়, সে কিন্তু জীবিত হয়ে ওঠে। আর এমনি অবস্থায় সে কিন্তু মৃত হিসেবে বা জড়বস্তু হিসেবে থাকে। তো আমার নার্ভের ভিতরেও ওই জড়বস্তু হিসেবে সে থাকে। কিন্তু যখন আমার বডি এতটাই দুর্বল হয়ে যায় যে আমার বডির ডিফেন্ডার ওই যে ভাইরাসটা যতটা শক্তিশালী, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ততটা শক্তিশালী হতে পারছে না, তখনই সে অ্যাটাক করে। আই থিঙ্ক বোঝা গেছে। তো ভাইরাস যদি সক্রিয় হয়ে যায়, তাহলে আমার স্নায়ুতে প্রদাহের সৃষ্টি হয়।
তো ভাইরাস সক্রিয় হলে আমার স্নায়ুতে প্রদাহের সৃষ্টি হয়, স্নায়ুগুলো ফুলে যায় এবং রক্ত সঞ্চালন কমে যায় স্নায়ুর ভিতর দিয়ে, যে কোনো জায়গায় বডিতে রক্ত সঞ্চালন কমে যায়, আর স্নায়ুর সংকেত ঠিক মতো আর পৌঁছাতে, আমি যেই কথাগুলো বললাম যে স্নায়ু ফুলে যাওয়ার ফলে দেখা যায় যে আমার রক্তের সঞ্চালন কমে গেল, আর রক্ত সঞ্চালন কম মানেই সে আর সিগন্যাল সঠিকভাবে পাঠাতে পারতেছে না। তারপরে আসি ঠান্ডা লাগা এবং আবহাওয়ার প্রভাব। হঠাৎ যদি আমার ঠান্ডা লাগে তখন মুখের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। আসলে তুমি যখন কোল্ড কোল্ড একটা পরিবেশে যাবা, দেখবা তোমার রক্তনালীগুলো জমাটের মতো হয়ে যায়। রক্তনালী কাজ স্লোলি করে। কেন করে জানো? ধরো তুমি একটা কোল্ড পরিবেশে তুমি ধরো যে 1 গ্লাস পানি রাখছো, ঠিক আছে, পানি রাখছো, এই পানিটা ধরো যে তুমি -23 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখছো। দেখা গেল একটু পর এই পানিটার এরকম না থেকে এরকম কিউব কিউব হয়ে গেছে। এটাও কিন্তু পানি, কিউব কিউব হয়ে গেছে। কারণ কি? এটা শীতল অবস্থায় কঠিন হয়ে গেছে, অধিক শীতল বা কঠিন। সো এই যে দেখো যে জিনিসটা হচ্ছে, এই রকমটাই হয় মূলত আমার রক্তনালীর সাথে যখন ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগে এরকম, স্নায়ুর রক্ত সরবরাহ কমে যায়, ফলে প্রদাহের সৃষ্টি হওয়ার ঝুঁকিটা বাড়ে। আমি কি বললাম? যাদের বডিতে ডিফেন্ডার খুবই স্ট্রং, এগুলোর ক্ষেত্রে কিছু হবে না সাধারণত, কিন্তু সবার বডি সম পরিমাণ ইফোর্টটা দিতে পারে না ভাইরাসটার বিরুদ্ধে, সো দ্যাট ভাইরাসটা সক্রিয় হতে পারে। তাছাড়া তো ভাইরাসের অস্তিত্বই থাকতো না। এই জন্য গ্রামে বলে ঠান্ডা লেগে মুখ ফেঁকে গেছে। কথাটা পুরোপুরি বৈজ্ঞানিক না হলেও কিন্তু আংশিক সত্যি, যে আসলেই কিন্তু ঠান্ডা লাগার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে এই মুখ বেঁকে যাওয়া বা যেটাকে বলা হয় বেলস প্যালসি রোগটা হয়, ঠিক আছে? তো আমি যদি এবার একটু ডিফেন্সে আসি, তো ইমিউনিটি কম হলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কি হয়? যখন আমার বেশি মানসিক চাপ পড়ে, ঘুমের অভাব হয়, অপুষ্টি হয়, এমনকি অন্য কোনো অসুখ থাকে, তখন সুপ্ত ভাইরাসটা সক্রিয় হয়ে যায়। কারণ হচ্ছে মানসিক চাপের ফলে আমি দুর্বল হয়ে যাব, ঘুমের অভাব হলে আমি উইক হয়ে যাব বা দুর্বল হয়ে যাব, আমার পুষ্টিহীনতায় আমি যদি ভুগি তাহলে আমি দুর্বল হয়ে যাব, অন্য কোনো সিরিয়াস অসুখ থাকলে ওই অসুখটা আমার শরীরকে দুর্বল করবে। সব ক্ষেত্রেই আমার দুর্বলতা আসতেছে, ফলশ্রুতিতে দেখা যায় ওই দুর্বলতার সুযোগ নিয়ে সুপ্ত ভাইরাসটা জেগে ওঠে। কারণ ভাইরাসটা তখন তার যথাযথ আবাস পেয়ে গেছে, আমার ওই মুখের অংশটুকু পেয়ে গেল, এখন সেই সুপ্ত ভাইরাসটা জেগে উঠবে, ফলশ্রুতিতে স্নায়ু আক্রান্ত হবে এবং স্নায়ু আক্রান্ত হওয়ার ফলে বেলস পালসির ঝুঁকিটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এটাই কিন্তু মেইন কারণ। আশা করি বুঝতে পারছো। আমি ফ্লো আকারেই দেওয়ার চেষ্টা করছি। ঝুঁকি বাড়ায় যে বিষয়গুলো, মেইনলি দেখো ডায়াবেটিস যদি থাকে, হাই রে আল্লাহ, শরীরে কোনো এমন রোগ নাই যেটার ক্ষেত্রে ডায়াবেটিসের ভূমিকা নাই। ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো থাকা খুবই খারাপ। কারণ হচ্ছে ডায়াবেটিস আমার দেহের ইমিউন সিস্টেমটাকে ডাউনফল করে ফেলে। আবার গর্ভাবস্থায় বিশেষ করে শেষের দিকে একটা নারীর দেহে কিন্তু ইমিউন সিস্টেমটা লো হয়ে যায়। আবার উচ্চ রক্তচাপ বা বিপি, হাই বিপি যেটাকে বলা হয় এইচবিপি, তো এইচবিপি যখন থাকে তখন কিন্তু আমার ইমিউন সিস্টেমটা ঠিকভাবে কাজ করতে চায় না। হাই প্রেশার আর ডায়াবেটিস, সাম্প্রতিক ভাইরাল জ্বর, এই দেখো ভাইরাল জ্বর চলে আসছে না, জ্বরের কথা, এই যে দেখো জ্বরের কথা কিন্তু চলে আসছে। তো ভাইরাল জ্বরটা যখন হবে, আর জ্বর হওয়া মানেই নাপা খাবো, না খাই না খাই ওটার সাথে সম্পর্ক নাই, মূল কথা হচ্ছে আমার শরীর দুর্বল হয়ে যাবে। এখন এই যে শরীর দুর্বলতার কারণেই মূলত কিন্তু আমার এই রোগের ঝুঁকি খুব বেড়ে যায়। দীর্ঘ সময় এসি বা ফ্যানের ঠান্ডা বাতাসের ভিতরে থাকার ফলে আমার রক্তের সঞ্চালনটা সঠিকভাবে হয় না, যাদের বিশেষ করে এই ঠান্ডার সমস্যাটা আছে, ফলশ্রুতিতে ঠান্ডা বাতাস থেকে পরিহার করতে হবে। এখন আমি কিন্তু আলাদা করে করণীয় আর বলবো না, এগুলোরই অল্টারনেটিভটাই হচ্ছে করণীয়। এগুলো থেকে সাবধানতাই করণীয় হিসেবে গণ্য হবে। সরাসরি কারণ না, কিন্তু উৎপত্তিতে বিশেষ ভূমিকা রাখেন। সরাসরি কারণ তো আমি বললাম শুরুতেই, এটা তো আর রিপিট করার কোনো কিছু নাই। এক পাশে কেন হয়?
2 নাম্বার স্লাইডে আমি বলছিলাম কেন একপাশে হয় সেটা আমি বলবো, সামনে আসে, এ দেখো আসছে। এবার তাহলে বলি, না হলে তো এ আবার মন খারাপ করবে, রাইট? তো এক পাশে হওয়ার কারণ হচ্ছে ফেসিয়াল নার্ভ দুই পাশে আলাদা আলাদা হয়। ধরো যে এক পাশে কম্বো 1 2 3 4, আরেক পাশে কম্বো 5 6 7 8। হুম, S1 আর S2। তো দেখো দুই সাইডে কিন্তু আমার কম্বিনেশনটা ভিন্ন ভিন্ন। ফলশ্রুতিতে দেখা যায় যে নার্ভ যেহেতু আলাদা আলাদা, তো সব নার্ভকে একই ধর্মের হলে, ধরো যে একই মায়ের পেটের 5 ছেলে, রক্ত একই, একই গোত্রের, তাদের কমন একটা বিহেভিয়ার থাকেই মোটামুটি, কিন্তু ভিন্ন ভিন্ন সব গোষ্ঠীর মানুষ নিয়ে আসলে তাদের বোঝা কষ্ট হয়ে যায়। যেমন বিষয়টা এরকম, একটা এলাকার মেম্বার আর একটা উপজেলার বা 2টা 3টা উপজেলার এমপি, এরকম একটা ফ্যাক্টর। তো ওই এমপির ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ দৃষ্টিভঙ্গি কাজ করে, সে একটা নির্দিষ্ট এলাকায় যাবে, নির্দিষ্ট ধরনের মানুষের লিস্ট করবে, সেখান থেকে সে নিতে পারবে, অপোজিট সাইডটা কিন্তু সে সাথে ধরতে পারবে না। কিন্তু ওই মেম্বার কিন্তু পুরো গ্রাম সম্পর্কে জানে, তো গ্রামকে চাইলে ওই এক সুতায় বাঁধতে পারবে সহজে। তো ওই এক সুতায় বাঁধাটা এটা সম্ভব হয় না, কারণ দুই গালে দুই রকম সুতা আছে, যে সুতা মানেই তো নার্ভ। তো এক পাশের স্নায়ু আক্রান্ত হলে শুধু সেই পাশের মুখই দুর্বল হয়ে যায়, বা গালের ওই সাইডটাই দুর্বল হয়ে যায়। ঠিক আছে? বেলস পালসি কেন ইডিওপ্যাথিক হয়? না, স্লাইড আমার খুব ডিস্টার্ব দিচ্ছে আজকাল। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ ধরা যায় না, কিন্তু ভাইরাস বা প্রদাহের প্রমাণ পেলে চিকিৎসকরা একে বলে থাকে ইডিওপ্যাথিক লোয়ার মোটর নিউরন ফেসিয়াল প্যালসি। এটা হচ্ছে এর পুরো নামটা, বেলস পালসি বললেই হচ্ছে। ইডিওপ্যাথিক লোয়ার মোটর মানে হচ্ছে এটা মোটর স্নায়ুর অন্তর্গত, কিন্তু সেটা নিচের লোয়ার মোটর বলা হচ্ছে, আপার মোটর আছে আলাদা, সেটা কাহিনী। ফেসিয়াল প্যালসি, ঠিক আছে? অত বড় নাম লাগবে না। ইডিওপ্যাথিক লোয়ার মোটর নিউরন ফেসিয়াল প্যালসি, 3টা অংশ, ইডিওপ্যাথিক, লোয়ার মোটর নিউরন, ফেসিয়াল প্যালসি। ঠিক আছে, মনে রাখো। তো এখান থেকে কিছু সারসংক্ষেপ বলি। বেলস প্যালসি হয় ফেসিয়াল নার্ভের প্রদাহের কারণে, মানে মুখের যে নার্ভ আছে সেটার প্রদাহের জন্য। প্রধান উৎপত্তিগত কারণ হচ্ছে ভাইরাস। স্নায়ু ফুলে গিয়ে অস্থিনালীর মধ্যে চাপের সৃষ্টি করে, ফলাফলস্বরূপ মুখের এক পাশ অবশ হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয়, কিন্তু হতে 2 থেকে 3 বা 5 সপ্তাহ সময় লাগে, ইভেন তো 8 সপ্তাহ লেগে যায় সময় বিশেষে। ঠিক আছে? তো সময়ের অপচয় হয়, ভালো হলেও তো লাভ নাই, সময়টা তো নষ্ট হচ্ছে, তাই না? এটা হচ্ছে মূল কথা। এখন আসো, এই রোগের ধাপ বা প্যাথোফিজিওলজি বলা হয় এটাকে। রোগের ধাপ নিয়ে আলোচনার অংশটাকে বলা হয় কি? বাংলায় লিখি প্যাথোফিজিওলজি। তো ফার্স্ট যে ধাপ সেটা হচ্ছে ট্রিগার ফ্যাক্টরটা। সেই ট্রিগার ফ্যাক্টরটা কি? আমার ভাইরাস সংক্রমণ করবে। কি ভাইরাস? HSV1 বা ভ্যারিসেলা জোস্টার। আমি HSV1 সম্পর্কে আই থিঙ্ক আলাদা একটা স্লাইডেই তোমাদের পড়ালাম মাত্র। এম আই রাইট? কই পড়াইছি? এই যে দেখো, হারপিস সিমপ্লেক্স ভাইরাস যেটা বা HSV, সেটা নিয়ে আমি অলরেডি পড়ায় আসছি। তো এখানে আর অত বিস্তারিত বলা লাগবে না, তাই না? তো এই ভাইরাস সংক্রমণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর শরীর দুর্বল হলে বা ভাইরাল জ্বরের পর স্নায়ুর ভেতরে লুকিয়ে থাকা এই ভাইরাস সক্রিয় হয়ে যায়, ফলশ্রুতি স্বরূপ আমার বেলস পালসি হয়। আরও কারণ আছে, জাস্ট লাইক দ্যাট, যে ফেসিয়াল নার্ভ আক্রান্ত হওয়া। তো ভাইরাস যখন সক্রিয় হয়, এগুলো হচ্ছে একটার পর আরেকটা ট্রিগার ফ্যাক্টর, এটা মনে রাখো। বেলস পালসি যখন সক্রিয় হয়, তখন ভাইরাসটা সক্রিয় হলো, বেলস পালসি না, ভাইরাসটা যখন সক্রিয় হয়, তখন আমার যে ফেসিয়াল নার্ভ বা যেটাকে বলা হয় কি ক্র্যানিয়াল নার্ভ 7 বা করটিক স্নায়ু 7 বা সপ্তম করটিক স্নায়ু, লিখি, সবাই লিখব। তো তখন আমার এই সপ্তম করটিক স্নায়ুটার প্রদাহের সৃষ্টি হয়। তো এই ভাইরাসটা স্নায়ুতে প্রদাহ সৃষ্টি করে, ফলে স্নায়ু ফুলে যায়। তারপর আসো, এই অস্থিনালীর ভিতরে চাপের সৃষ্টি হয়। অস্থিনালীর ভিতরে
আরে না, খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে। ফেসিয়াল নার্ভ ফুলে যায়। এই ফেসিয়াল নার্ভটা যখন ফুলে যাবে তখন এই সরু ফেসিয়াল ক্যানেলের ভিতরে একটা চাপ সৃষ্টি হয়। উক্ত এই চাপ যখন বৃদ্ধি হয়, আমি একসাথে একটা স্লাইডে নিয়ে আসবো, আপাতত এইভাবে দেখো। উক্ত এই চাপ যখন বৃদ্ধি হয় তখন রক্ত সরবরাহের পরিমাণটা কমে যায়। চাপের কারণে অক্সিজেন কম পৌঁছায়, ফলে পুষ্টি সরবরাহ কমে। আর এই যে অক্সিজেন কম পৌঁছায়, পুষ্টি সরবরাহ কমে যায়, ফলে আমার রক্তটা সঠিকভাবে আর যেতে পারে না। এরপরে কি হয়, রক্ত ও অক্সিজেন যখন কম, তখন স্নায়ু সংকেত আর ঠিকভাবে পেতে পারে না। মানে ধরো যে আমার ওই যে যেটা আমি বললাম যে 50 নিউটনের জায়গায় আমি 500 নিউটন বল প্রয়োগ করলেও লাভ নাই, কারণ সে 50 জুল কাজই করবে, তার স্মরণ ঘটবে 1 মিটার 50 নিউটন বল প্রয়োগেই। কিন্তু তার এখন 500 নিউটন বল প্রয়োগে 2 মিটার বল যাওয়া যাবে না, কিন্তু এটাকে যেহেতু জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ফলে সে আর ঠিক মতো কাজ করতে পারে না। তো ব্রেইন থেকে মুখের পেশিতে নির্দেশ পৌঁছাতে তখন ব্যর্থ হয়। আমি যেটা বললাম যে নার্ভ, তো আমার নার্ভ কি, আমার নার্ভ হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার এর কাজ কি? এর কাজ হচ্ছে আমার ব্রেইন থেকে মেসেজটাকে বডি অর্গানস বা অর্গানেলসে নিয়ে যাওয়া। কি নিয়ে যাওয়া? মেসেজটাকে নিয়ে যাওয়া। কোথা থেকে? ব্রেইন থেকে নিয়ে যাওয়া। কোথায়? বডি অর্গানেলসে নিয়ে যাওয়া। তো এটা আমার নার্ভের কাজ। আমার নার্ভ সেই কাজটাই ঠিকভাবে করতে পারতেছে না, তখন কি হবে? আর হবে না। নেক্সট যে কথা, মুখের পেশি অবশ বা দুর্বল লাগে। তো স্নায়ুর সংকেত যখন আমার বন্ধ হয়ে যায়, তখন মুখের এক পাশের পেশি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, বা এক পাশ দুর্বল আর এক পাশ সবল। তবে মুখ তখন বেঁকে যাবে, চোখ ঠিকভাবে বন্ধ হবে না, যে পাশ সমস্যা। হাসলে এক পাশে টান পড়ে, তারপরে খাবার সময় মুখ দিয়ে পড়ে যায়। যেমন কি ধরো যে আমি হাসতেছি, আমার মুখ বেঁকে গেছে। কোন দিকে জানো? আমার ডান সাইডে বেলস্পাসপি হয়েছিল, বাম সাইডে বেঁকে গেছে। বাম সাইডে বেঁকে গেছিলো, ফলে দেখা গেছে আমি হাসতেছি, আমার মুখ ঠেলে বাম দিকে চলে যাচ্ছে। আবার চোখ বন্ধ হচ্ছে না, আমার যেহেতু ডান পাশে সমস্যা হয়েছিল, ডান চোখটা ঠিক একদম পুরোপুরি। বাম চোখে ধরো যে আমি 2 নিউটন প্রেশার দিয়ে বন্ধ করলাম, ডান চোখে আমি 2 নিউটন দিতে চাচ্ছি, কিন্তু কাজ আমার 2 নিউটন প্রেশারের ফলাফলস্বরূপ যতটুকু কাজ হওয়ার কথা সেই ততজুল কাজ আমার হচ্ছে না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমার ডান চোখটা সঠিকভাবে বন্ধ হচ্ছে না। আবার হাসলে এক পাশে টান পড়ে, যেটা আমি হেসে দেখালামই, মুখ বেঁকে যায়। আবার খাবার মুখ দিয়ে পড়ে যায়। আমার মুখ বেঁকেনি, আমার মুখ অতটা বেঁকে যায়নি, হালকা একটু হয়তো বা বোঝা গেছে, বা স্বাভাবিক অবস্থায় বসে থাকলে আমার কোনো মুখ টুক বেঁকা দেখা যায়নি, কিন্তু হাসলে এক পাশে টান দিয়ে পড়ে যায়। আবার খাবার মুখ দিয়ে পড়ে যায়। আমি ডান সাইডে যেহেতু আমার বেলস পালসপি ছিল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ডান সাইডে কোনো বল পাচ্ছি না, বাম সাইডে যতটুকু খাওয়া যাচ্ছে ডান সাইড দিয়ে পানি বা খাবার আমি দিলে মুখ দিয়ে বের হয়ে চলে আসতেছে। এরকম একটা ফ্যাক্টর সৃষ্টি হয়েছিল। যাই হোক, নেক্সট আসি ফেসিয়াল নার্ভ ক্ষতি। আমার ফেসিয়াল নার্ভ মানে হচ্ছে আমার মুখের ভিতরে যে নার্ভগুলো আছে, সেই মুখের ভিতরে নার্ভগুলো ক্ষতি হওয়ার ফলে অশ্রু, লালা, স্বাদ এগুলো সমস্যা হয়। তো চোখের পানি, তারপরে লালা নিঃসরণ, তারপরে জিহ্বার সামনের অংশের স্বাদ এই জিনিসগুলো কিন্তু নির্ভর করে ফেসিয়াল নার্ভের উপরে। আর এই ফেসিয়াল নার্ভের কাজ ঠিকভাবে না হলে এগুলো তো অসুবিধা হবেই, এটা তো বলাই আছে, তাই না? তো সুস্থ হওয়ার প্রক্রিয়া নিয়ে যদি আমি একটু কথা বলি, প্রদাহ কমে, তারপরে চাপ কমে, ফলশ্রুতিতে রক্ত চলাচল স্বাভাবিক হয়, এর ফলে স্নায়ু পুনরায় কাজ শুরু করে। অধিকাংশ রোগী 3 থেকে 8 সপ্তাহের ভিতরে স্বাভাবিক হয়ে যায়। সঠিক চিকিৎসা যদি পাওয়া হয় দ্রুত আরোগ্য হওয়া সম্ভব, কিন্তু সঠিক চিকিৎসা না থাকলে তো হবে না। এক নজরে যদি বলি, আমার ভাইরাসটা সংক্রমণ করে আমার ফেসিয়াল নার্ভের প্রদাহ সৃষ্টি করে, নার্ভ ফুলে যায়, ফেসিয়াল ক্যানেলে চাপ সৃষ্টি হয়, রক্ত সরবরাহ কমে যায়, স্নায়ু সংকেত বন্ধ করে দেয়, এক পাশে চলে যায় আমার পুরো পেশির টান বা মুখের টান। ঠিক আছে, এখন আসি, স্ট্রোক হলেও তো মুখ বাঁকায় না, আবার বেলস প্যালসপি হলেও তো মুখ বাঁকায়। কীভাবে আমি স্ট্রোক আর বেলস প্যালসপিকে আলাদা করব সেটা নিয়ে এখন কথা বলি। মূল সমস্যার জায়গা, বেলস প্যালসপি ফেসিয়াল নার্ভের ক্র্যানিয়াল নার্ভ 7 বা যেটাকে বলা হয় করোটিক স্নায়ু 7 বা সপ্তম করোটিক স্নায়ু, সেই করোটিক স্নায়ুর পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়, বা লোয়ার মোটর নিউরন সেটা ড্যামেজের দিকে যায়, ফলশ্রুতিতে বেলস প্যালসি হয়। আর স্ট্রোক হয় মূলত ব্রেনের যে মোটর কর্টেক্স বা ইউএমএন প্যাথওয়ে আছে, সেই ব্রেনের মোটর কর্টেক্সের কারণে
এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়, আপার মোটর নিউরনটা ড্যামেজ হয়ে যায়, ফলশ্রুতিতে দেখা যায় আপার মোটর নিউরনটা ড্যামেজ হয়। আর তোমার বেলস প্যালসিতে বেলস প্যালসিতে কি হয়, লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরনের সমস্যা হয়, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে আপার মোটর নিউরনে সমস্যা হয়। মোটর নিউরনে প্রবলেম হয়। তো এই লোয়ার মোটর নিউরন আর আপার মোটর নিউরনটা আশা করি বুঝতে পারছো, একটা হচ্ছে একদম ব্রেনের কাছে আর আরেকটা মুখের সাথেই লাগানো থাকে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আবার মুখের কোন অংশ আক্রান্ত হয়েছে সেটা দেখতে হবে। বেলস প্যালসির ক্ষেত্রে যেটা লোয়ার মোটর নিউরনের জন্য হয়, সেখানে আমার কপাল, আমার চোখ, আমার মুখ সবই আক্রান্ত হয়, জাস্ট এক পাশ। এটা ইম্পর্টেন্ট ট্রিগার, এক পাশ। তো সব পাশ না, এক পাশ। আর স্ট্রোক যেটা আপার মোটর নিউরন, সেটা কপাল স্বাভাবিক থাকে, চোখ আর মুখের নিচের অংশ আক্রান্ত হয়। তার মানে হচ্ছে মূলত থুতনির এই এরিয়াটা দিয়ে মেইনলি আক্রান্ত হয়, কপালটা স্বাভাবিক থাকে, কপালে কোনো আপ ডাউন দেখা যায় না। কিন্তু বেলস প্যালসির ক্ষেত্রে কপাল, চোখ, নাক সবই, চোখ, মুখ, নাক যা আছে, মানে মুখের কপাল থেকে শুরু করে যা আছে সব আক্রান্ত হয়, এক সাইডে, দুই সাইডে না। এটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য। এটা না চিনতে পারলে কিন্তু ওই স্ট্রোক ভাবে বেলস প্যালসির চিকিৎসা না দিয়ে স্ট্রোকের চিকিৎসা দিতে শুরু করে রোগী মরবে, আবার স্ট্রোকের চিকিৎসা দেওয়া লাগবে কিন্তু বেলস প্যালসির চিকিৎসা দিতে যায় রোগী মরবে, এটা বুঝতে হবে। বা একটা সাধারণ মানুষ হিসেবেও জানা দরকার, কারণ হচ্ছে সে তো ওই রোগীটাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। এখন আমি নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে যাব, নাকি আমি, আচ্ছা দুই ক্ষেত্রে আমি নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে আসলে পাগলের মতো বকতেছি, কারণ স্ট্রোকও মাথার, বেলস প্যালসিও নিউরো রিলেটেড। তো নিউরো মেডিসিন স্পেশালিস্টের কাছে কিন্তু যেতে হবে। বাট তুমি তো সব ক্ষেত্রে বুঝবা না, তাই না? আবার বাংলাদেশের একটা বিশেষ শ্রেণী আছে, তারা কিভাবে জানো? স্ট্রোক হচ্ছে হার্টের আর অ্যাটাক বা ফেইলার এটা হচ্ছে ব্রেনের। মানে হচ্ছে হার্ট অ্যাটাক বলি, ওটা আবার ব্রেনের। আর স্ট্রোক হচ্ছে হার্টের স্ট্রোক হয় আর ব্রেনের অ্যাটাক হয় বা ফেইলার হয়। এখন এই যে এই ধরনের ভ্রান্ত মার্কা ধারণার জন্য ওই স্ট্রোক হয়েছে ভাবে মুখটুক বেঁকে যায়, স্ট্রোক ভাবে সে হার্টের ডাক্তারের কাছে, কার্ডিওলজিস্টের কাছে যায় বসে থাকে। সে স্ট্রোক জানে না যে স্ট্রোক কোন সেন্টারের। তো এই জন্য এই ভিডিওগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য জানা দরকার, সাধারণ মানুষের। তো বেলস প্যালসির ক্ষেত্রে সাধারণত কপাল কুচকানো যায় না সহজে, মানে কপাল আমি যে তুলতেছি এক পাশ হয় আরেক পাশ হতে চায় না, এরকম একটা ফ্যাক্টোরিয়ালসের সৃষ্টি হয়। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে কপালটা সহজে কুচকানো যায়, ভ্রু তোলা যায়। কারণ কি বললাম, আমার এটা আপার মোটর নার্ভের ক্ষেত্রে হয় এই স্ট্রোক, আর লোয়ার মোটর নার্ভের ক্ষেত্রে হয় আমার বেলস প্যালসি। এখন আমার আপার মোটর নার্ভের কারণে হওয়ার জন্য আমার কপালের কোনো অসুবিধা হয় না, মেইনলি আমার থুতনি, ঠোঁটের এই দিকের এরিয়াটা আক্রান্ত হয়, ভ্রুও তোলা যায় সঠিকভাবে, ঠিক আছে? এটাই কারণ কপাল দুই দিকের মস্তিষ্ক থেকে সিগন্যাল পায়। নেক্সট, চোখ বন্ধ করা। না, আমাকে খুব জ্বালালো আজকে এই ক্লাসটা। যাই হোক, তো বেলস প্যালসির ক্ষেত্রে চোখ পুরো বন্ধ হয় না, চোখ শুকিয়ে যায়, এই জন্য টিয়ার ড্রপ ইউজ করতে হয়। টিয়ার ড্রপ মানে হচ্ছে চোখের পানি আনার, কান্না আনার ড্রপ। যাই হোক, তো আর স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত চোখ বন্ধ করা যায়, কারণ হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে চোখ বা কপালের অংশে প্রভাব পড়ে না, মুখের নিচের দিকের অংশগুলোতে প্রভাব বিস্তার করে। আর উভয় সাইডে, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, উভয় সাইডে। নেক্সট, হাত পা আক্রান্ত হয় কি সাধারণত বেলস প্যালসির ক্ষেত্রে? শুধুমাত্র তোমার যেটাকে বলা হয় সিএনভিআইআই, মানে হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ 7,
অর্থাৎ করটিক সপ্তম করটিক স্নায়ু রিলেটেড যে স্নায়ুগুলো আছে সেইগুলো আক্রান্ত হয়। আমার হাত পায়ের দিকে যায় না, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এক পাশের হাত পা দুর্বল বা অবশ হয়ে যায়। মানে ধরো যে স্ট্রোক হয়ে মুখ আমার ধরো ডান দিকে বেঁকে গেল, আমি বেলস প্যালসি ভাবতেছি, স্ট্রোকও ভাবতেছি, আমি কী দেখে বুঝবো এটা স্ট্রোক? কারণ হচ্ছে আমার হাত পায়ের দিকে এটা সরানোর চান্স থাকে। সব ক্ষেত্রে হবে এটা না, কিন্তু এর ক্ষেত্রে এটা খুবই কমন, স্ট্রোকের ক্ষেত্রে খুবই কমন একটা ট্রিগার এটা, ঠিক আছে? কমন একটা ট্রিগার, সব ক্ষেত্রে 100% দেখা দেবে এরকম না, হালকা দেখা যায়, ঘনও দেখা যায়, এগুলো বুঝতে হবে। তারপরে আমি এবার আগে চাপ দিই, হ্যাঁ। তারপরে দেখো কথা বলা এবং অন্যান্য লক্ষণ। বেলস প্যালসির ক্ষেত্রে কথাও স্পষ্ট, ঠোঁট নড়াচড়া না হওয়ায়, আবার স্বাদ কমে যেতে পারে, চোখের পানি কম বেশি হতে পারে। এই স্বাদ কমা, চোখের পানি আগেই বলছি আমি, লাগবে না। আর স্ট্রোকের ক্ষেত্রে কথা জড়িয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়, মাথা ঘোরায়, হঠাৎ অজ্ঞান হয়ে যায়। বেলস প্যালসির ক্ষেত্রে ঠোঁট নড়াচড়ায় অসুবিধা হলেও আমি ভুল বকবো না। ধরো স্ট্রোক হলে মানুষ ভুলভাল বকে, বেশিরভাগ ক্ষেত্রে ভুলভাল বকে। মানে ধরো যে কি করতেছিল সে, অনেক ক্ষেত্রে এমন হয় সে কে, সে কি করে তাও ভুলে যায়, এমনই হয়। আবার ভুলভাল বকে, অন্য একটা ক্যারেক্টারে ঢুকে যায়, এরকম হয়। বাট বেলস প্যালসির ক্ষেত্রে এগুলো হয় না। বেলস প্যালসির ক্ষেত্রে আমার মস্তিষ্ক স্বাভাবিক থাকে, কিন্তু আমার স্ট্রোকটা যেহেতু মস্তিষ্কের, তাই জন্য আমি হঠাৎ অজ্ঞান হতে পারি, মাথা ব্যথা হতে পারে, কথা বুঝতে অসুবিধা হতে পারে, ইভেন দো এটা হঠাৎ করে হয়। আর বেলস প্যালসি আস্তে 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 আমার নার্ভগুলো আস্তে আস্তে হতে থাকে, ওই যতটুকু নার্ভের অংশ আমার সিগন্যাল দিতে পারতেছে না ওই জায়গায় হতে থাকে, আস্তে 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 ছড়িয়ে যায় 1-2 দিনের ভিতরেই, ঠিক আছে? বাট স্ট্রোক হঠাৎ করে হয়। দেখো, আর এই যে এখানটায় দেখো লেখাই আছে, বেলস প্যালসি ঘন্টা থেকে 1-2 দিনের মধ্যে হয়, মানে ধীরে ধীরে। আর স্ট্রোক হয় হঠাৎ, এক মুহূর্তে, জানতে পারতেছ না স্ট্রোক হয়ে গেল। বেলস প্যালসির ক্ষেত্রে জীবনের ঝুঁকি নেই, অধিকাংশ ভালো হয়ে যায়। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে জীবনের ঝুঁকি আছে, জরুরি চিকিৎসা লাগে, কারণ ব্রেনের সাথে সরাসরি কানেক্টেড যেটা। তো টেবিল আকারে যদি আমি দেখি, বেলস প্যালসির ক্ষেত্রে ক্ষতির স্থান আমার ফেসিয়াল নার্ভ, আর স্ট্রোকের ক্ষেত্রে আমার ব্রেন। নিউরন টাইম হচ্ছে এলএমএন, মানে হচ্ছে লোয়ার মোটর স্নায়ু বা লোয়ার মোটর নার্ভ, আর এটা হচ্ছে ইউএমএন, মানে হচ্ছে আপার মোটর নার্ভ। কপাল নড়াচড়া করতে পারে না বেলস প্যালসিতে, বাট এটাতে পারে। চোখ বন্ধ করতে পারে না, কিন্তু স্ট্রোকে পারে। হাত পা স্বাভাবিক অবস্থায় থাকে বেলস প্যালসির ক্ষেত্রে, কারণ শুধুমাত্র মুখের যে সিএনভিআইআই, মানে হচ্ছে সপ্তম করটিক স্নায়ু বা ক্র্যানিয়াল নার্ভ 7, সেটা আক্রান্ত হয়। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে নিচের দিকেও যেতে থাকে, কারণ রক্ত সঞ্চালন ঠিক হচ্ছে না, আর মস্তিষ্ক থেকে হার্টের ভিতরে এটার কানেকশন তৈরি হয়, ফলশ্রুতিতে আমার পুরো দেহটা খারাপ হতে থাকে। এটা শুরু ধীরে ধীরে, কিন্তু এটা হঠাৎ করে। এটার ঝুঁকি কম, এটার ঝুঁকি অনেক 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 বেশি।